ইউটিউব চ্যানেল এডুওয়াজ লার্নার। এডুওয়াজ লার্নারের সকল ভিউয়ারদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব আর্টিকেলের রুলস নিয়ে। তবে আর্টিকেলের যতগুলো রুলস রয়েছে একটা ভিডিওতে সেটা কভার হবে না, তো মোটামুটি ধরে রাখতে পারো যে 2 কি 3টে ভিডিও লাগবে আর্টিকেলের সবকটা রুলস কভার করার জন্য। তো অলরেডি আমরা আর্টিকেলের যে প্রথম ভিডিও, যে ভিডিওতে আমরা আর্টিকেলের কনসেপ্ট নিয়ে ডিসকাস করেছি, ওটা অলরেডি আপলোড করে দেওয়া রয়েছে। তো যদি তোমরা ভিডিওটা মিস করে থাকো তাহলে এই ভিডিওটা দেখার আগে অবশ্যই ওই ভিডিওটা আগে দেখে নাও। আমি ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব ইনডেফিনিট আর্টিকেল এ বা এন এর ওপর যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তো চলুন তাহলে দেখে নেবো আজকে প্রথম রুল কি বলছে। প্রথম রুল বলছে যে হোয়াট অবলিক সার্চ অবলিক মেনি অবলিক র্যাদার, এই চারটের মধ্যে যদি যে কোনো একটা বাক্যের প্রথমে থাকে তখন তারপরে যখন আমরা ইনডেফিনিট আর্টিকেলকে ব্যবহার করব তখন সেই ইনডেফিনিট আর্টিকেলটাকে কোন পার্টস অফ স্পিচের আগে রাখবো বা কোন পার্টস অফ স্পিচের পরে রাখবো, এইটাকে আমাকে মাথায় রাখতে হবে। তো আমাকে এই ফর্মটাকে মাথায় রাখতে হবে যে যদি হোয়াট, সার্চ, মেনি, র্যাদার এই চারটের মধ্যে যে কোনো একটা থাকে তাহলে তারপর যখন ইনডেফিনিট আর্টিকেলকে ব্যবহার করব তখন আগে ইনডেফিনিট আর্টিকেলটাকে বসিয়ে দেবো। এই চারটের মধ্যে যে কোনো একটা যখন থাকবে তখন এরপরে আগে ইনডেফিনিট আর্টিকেল এ বা এনকে বসিয়ে দেবো, তারপর আমি বসাবো অ্যাডজেক্টিভকে, তারপর বসাবো আমি নাউনকে। মানে আমি যদি অ্যাডজেক্টিভের আর নাউনের মাঝখানে যদি এ বা এনকে বসিয়ে দিই তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। তো আমাকে এই ফর্মটাকে মাথায় রাখতে হবে, এই ফর্মটাকে আমাকে মেনটেন করতে হবে। মানে বাক্যের শুরুতে যদি হোয়াট অথবা সার্চ অথবা মেনি অথবা র্যাদার এগুলো বাক্যের শুরুতেই থাকুক বা বাক্যের মাঝখানেই থাকুক, এরপরে যখন ইনডেফিনিট আর্টিকেল ইউজ হবে তখন মাথায় রাখতে হবে যে আগে ইনডেফিনিট আর্টিকেলকে ব্যবহার করব, মানে এ বা এন যেটা বসবে, তারপর আমরা অ্যাডজেক্টিভকে লিখবো, তারপর লিখবো আমরা নাউনকে। এবার যদি অ্যাডজেক্টিভ যদি না থাকে তখন কি হবে, তখন সেই ক্ষেত্রে বলছে যে হোয়াট, সার্চ, মেনি, রাদার চারটার মধ্যে যে কোনো একটা যদি থাকে বাক্যের শুরুতে বা বাক্যের মাঝখানে তাহলে তারপর ইনডেফিনিট আর্টিকেলটা বসে যাবে, তারপর নাউন বসে যাবে। তার কারণ হচ্ছে যেহেতু বাক্যে অ্যাডজেক্টিভ নেই, তো এখানে আমি অ্যাডজেক্টিভের কোনো প্রশ্ন নেই, অ্যাডজেক্টিভের আগে লেখার কোনো ব্যাপার নেই। তো যেহেতু নাউন রয়েছে সেহেতু এখানে আমি নাউনের আগে এই ইনডেফিনিট আর্টিকেল এ বা এনকে রাখবো। তো দুটো সেন্টেন্স এক্সাম্পল দেখে নিলে আমাদের আরও বুঝতে সুবিধা হয়ে যাবে। প্রথম এক্সাম্পল কি বলছে যে হোয়াট এ বিউটিফুল সাইট ইট ওয়াজ। তো এই সেন্টেন্সটা ইনকারেক্ট রয়েছে। কেন ইনকারেক্ট রয়েছে? বাক্যটা শুরু হয়েছে কি দিয়ে? হোয়াট দিয়ে। তো বাক্যটা যদি হোয়াট দিয়ে শুরু হয় তাহলে আমরা ফর্মুলা অনুযায়ী আগে ইনডেফিনিট আর্টিকেল এ বা এনকে বসাবো, তারপর অ্যাডজেক্টিভ, তারপর নাউন হয়। কিন্তু এখানে দেখুন, এখানে হোয়াটের পর বিউটিফুলকে বসিয়েছে। তো বিউটিফুল তো অ্যাডজেক্টিভ, আর নাউন কোনটা? নাউন হচ্ছে সাইট। তো তাহলে দেখুন এখানে যে ইনডেফিনিট আর্টিকেল এ কে ব্যবহার করেছে, তো এ তো তাহলে অ্যাডজেক্টিভ এবং নাউনের ঠিক মাঝখানে বসেছে। তো তাহলে এইটা ফর্মুলা অনুযায়ী রং। আমাকে আগে ইনডেফিনিট আর্টিকেল এ কে আগে রাখবো, তারপর অ্যাডজেক্টিভকে রাখবো, তারপর আমি নাউনকে রাখবো। তাহলে কারেক্ট সেন্টেন্স এরকম দাঁড়াবে যে হোয়াট এ বিউটিফুল সাইট ইট ওয়াজ। আর একটা এক্সাম্পল দেখে নিই। আর একটা এক্সাম্পল কি বলছে যে মেনি এ ম্যান হ্যাজ লস্ট হিজ লাইফ অ্যাট সি। এই সেন্টেন্সটা কারেক্ট রয়েছে নাকি ইনকারেক্ট রয়েছে? এই সেন্টেন্সটা কিন্তু কারেক্ট রয়েছে। তার কারণ মেনি দিয়ে বাক্যটা শুরু হয়েছে, তো মেনির পরে দেখুন ইনডেফিনিট আর্টিকেল এ বা এনকে ব্যবহার করেছে। তো এখানে যেহেতু ম্যান রয়েছে তাহলে এখানে একে ব্যবহার করেছে। তো একে ব্যবহার করার পর দেখুন ম্যানটা কি না, ম্যানটা হচ্ছে নাউন। তো এই বাক্যে এবার দেখা যাক কোনো কি অ্যাডজেক্টিভ রয়েছে না, এই বাক্যে কিন্তু কোথাও অ্যাডজেক্টিভ নেই। মেনি এ ম্যান হ্যাজ লস্ট হিজ লাইফ অ্যাট সি, এই বাক্যে কিন্তু কোনো অ্যাডজেক্টিভ নেই। তাহলে ম্যানটা নাউন, যেহেতু অ্যাডজেক্টিভ নেই তো তাহলে আমি নাউনের আগে ইনডেফিনিট আর্টিকেল একে ব্যবহার করতেই পারি। তাহলে এটা কারেক্ট রয়েছে, তাহলে এই সেন্টেন্সে কোনো এরর নেই। আশা করি বোঝা গেছে। তো এবারে আমরা চলে যাব 2 নম্বর রুল।
দু নম্বর রুলটা কি বলছে না, 2 নম্বর রুলটা বলছে যে হাউ অবলিক টু অবলিক অ্যাজ অবলিক সো, যদি এই চারটের মধ্যে যে কোনো একটা বাক্যের শুরুতে বা বাক্যের মাঝখানে থেকে থাকে, তখন তারপরে যখন আমি ইনডেফিনিট আর্টিকেলকে আমরা ব্যবহার করব এ বা অ্যান, তো সেটাকে কোথায় ব্যবহার করব, মানে কোন পার্টস অফ স্পিচের আগে বা কোন পার্টস অফ স্পিচের পরে আমি সেটাকে কোন জায়গাতে আমি রাখবো, সঠিক জায়গাটা কি হবে। তো এখানে বলছে যে হাউ অথবা টু অথবা অ্যাজ অথবা সো, যদি এই চারটের মধ্যে যে কোনো একটা থাকে তাহলে তারপর আগে অ্যাডজেক্টিভ বসবে, তারপর বসবে ইনডেফিনিট আর্টিকেল এ বা অ্যান, তারপর বসবে নাউন। আগেরটার ক্ষেত্রে কি হচ্ছিল, আগেরটার ক্ষেত্রে হচ্ছিল আগে ইনডেফিনিট আর্টিকেল এ বা অ্যান বসছিল, তারপর অ্যাডজেক্টিভ বসছিল, তারপর নাউন বসছিল। তো এই ক্ষেত্রে বলছে এই চারটের মধ্যে যে কোনো একটা থাকলে হাউ টু অ্যাজ অর সো, তো এই চারটের মধ্যে যে কোনো একটা থাকে তাহলে তারপর আগে অ্যাডজেক্টিভ বসছে, তারপর ইনডেফিনিট আর্টিকেল এ বা অ্যান বসছে, তারপর বসছে নাউন। দুটো এক্সাম্পল দেখে নেওয়া যাক। এক নম্বর এক্সাম্পল বলছে যে হাউ হ্যান্ডসাম বয় হি ইজ। তো এই সেন্টেন্সটা কারেক্ট নাকি ইনকারেক্ট? না, এই সেন্টেন্সটা কিন্তু ইনকারেক্ট সেন্টেন্স রয়েছে। হাউ এ হ্যান্ডসাম বয় হি ইজ, কেন ইনকারেক্ট রয়েছে না, এখানে বাক্যটা শুরু হয়েছে হাউ দিয়ে। তো হাউ এর ক্ষেত্রে আমরা কি পড়লাম রুলে, যে এরপর আগে অ্যাডজেক্টিভকে বসাবো যদি বাক্যে অ্যাডজেক্টিভ থাকে, তারপর অ্যাডজেক্টিভের পরে ইনডেফিনিট আর্টিকেল এ বা অ্যানকে বসাবো, তারপর নাউনকে বসাবো। কিন্তু এখানে দেখুন হাউ এর পরে আগে ইনডেফিনিট আর্টিকেল এ কে ব্যবহার করে দিয়েছে, তারপর অ্যাডজেক্টিভ হ্যান্ডসামকে ব্যবহার করেছে, তারপর রয়েছে নাউন বয়। তো তাহলে রুল অনুযায়ী কি হবে, রুল অনুযায়ী অ্যাডজেক্টিভ মানে হ্যান্ডসামটা আগে আসবে, তারপর ইনডেফিনিট আর্টিকেল এ বসবে, তারপর নাউন বয় বসবে। তাহলে কারেক্ট সেন্টেন্স কি হবে না, হাউ হ্যান্ডসাম এ বয় হি ইজ। দ্বিতীয় এক্সাম্পল কি বলছে যে পঙ্কজ ইজ টু উইক এ বয়। এই সেন্টেন্সটা কারেক্ট নাকি ইনকারেক্ট? এই সেন্টেন্সটা কিন্তু কারেক্ট রয়েছে। কারণটা কি, দেখুন এখানে সেন্টেন্সের মাঝখানে টুটাকে ব্যবহার করেছে, টি ডবল ও। ওই জন্য আমি বললাম যে বাক্যের শুরুতেও থাকতে পারে, বাক্যের মাঝখানেও থাকতে পারে। সব ক্ষেত্রেই আমাকে রুলটাকে মাথায় রাখতে হবে। তো যেহেতু টি ডবল ও টু রয়েছে, তো তাহলে এর ক্ষেত্রে আমরা কি পড়লাম না, এর ক্ষেত্রে আমরা পড়লাম যে এরপর আগে অ্যাডজেক্টিভ বসে। দেখুন এখানে উইকটা অ্যাডজেক্টিভ, কার অ্যাডজেক্টিভ না বয়, এই নাউনটার অ্যাডজেক্টিভ। এবার দেখুন ইনডেফিনিট আর্টিকেল কোথায় বসেছে না অ্যাডজেক্টিভ এবং নাউন ঠিক মাঝখানে। তো তাহলে রুল অনুযায়ী এটা কারেক্ট রয়েছে, এটার মধ্যে কোনো ভুল নেই। আশা করি বোঝা গেছে। তো এবারে আমরা চলে যাব 3 নম্বর রুল। দেখে নেবো আর্টিকেলের 3 নম্বর রুল কি বলছে। 3 নম্বর রুল বলছে যে এ অর অ্যান ইজ ইউজড বিফোর কাউন্টিং এক্সপ্রেসিং ওয়ার্ডস অর ইউনিট। মানে যে সমস্ত ওয়ার্ডের দ্বারা, যে সমস্ত শব্দের দ্বারা আমরা সংখ্যাবাচক একটা কিছু বোঝাই, তো সেই সমস্ত শব্দের পূর্বে আমরা ইনডেফিনিট আর্টিকেল এ বা অ্যানকে ব্যবহার করি। তো সেই রকম শব্দগুলো কীরকম না, যেমন হচ্ছে হান্ড্রেড, হান্ড্রেড মানে হচ্ছে শত, থাউজেন্ড, থাউজেন্ড মানে হচ্ছে হাজার, ডজন মানে হচ্ছে 12টা, 1 ডজন মানে 12টা, মিলিয়ন, মিলিয়ন 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ, গ্রস, গ্রস বলতে কি না গ্রস হচ্ছে 12 ডজন, মানে 12 ইন্টু 12 144। আর কাপেল কি, কাপেল তো আমরা জানি যে কাপেল বলতে দুজনকে বোঝায়। তো তাহলে এই যে ওয়ার্ডগুলো রয়েছে, এই ওয়ার্ডগুলো দিয়ে কিন্তু একটা সংখ্যা বোঝাচ্ছে। তো এই ধরনের যে সংখ্যাবাচক শব্দ, এদের পূর্বে আমরা ইনডেফিনিট আর্টিকেল এ বা অ্যানকে ব্যবহার করব। তো দুটো এক্সাম্পল দেখে নেওয়া যাক কি বলছে। 1 নম্বর এক্সাম্পল বলছে যে আই হ্যাভ ডজন ব্যানানাস। এই সেন্টেন্সটা ইনকারেক্ট না কারেক্ট? এই সেন্টেন্সটা ইনকারেক্ট সেন্টেন্স। কেন ইনকারেক্ট? তার কারণ এখানে ডজন যে ওয়ার্ডটা রয়েছে এটা সংখ্যাবাচক শব্দ। তো এর পূর্বে আমরা কি পড়লাম, ইনডেফিনিট আর্টিকেল এ বা অ্যানকে ব্যবহার করতে হবে, যেটা এখানে নেই। তাহলে কারেক্ট সেন্টেন্স কি হবে না, আই হ্যাভ এ ডজন ব্যানানাস। দু নম্বর সেন্টেন্স কি বলছে
দ্য কাপল অফ ডেজ উইল বি ইনাফ ফর দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সটা কারেক্ট না ইনকারেক্ট? এই সেন্টেন্সটা ইনকারেক্ট রয়েছে। কেন ইনকারেক্ট রয়েছে না, দেখুন কাপেল মানে দুজন বোঝায়। তো এই যে সংজ্ঞাবাচক শব্দ, এর পূর্বে আমরা কি পড়লাম যে ইনডেফিনিট আর্টিকেল এ বা অ্যানকে ইউজ করব। তো এখানে দেখুন দিকে ব্যবহার করেছে। দি তো ইনডেফিনিট আর্টিকেল না, দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল, মানে নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা দিকে ব্যবহার করি। তো দি যেহেতু ডেফিনিট আর্টিকেল, তাহলে এটা রুল অনুযায়ী ভুল রয়েছে। তাহলে কারেক্ট কি দাঁড়াবে সেন্টেন্স না, এ কাপল অফ ডেজ উইল বি এনাফ ফর দ্য ওয়ার্ক। 3 নম্বর এক্সাম্পল, 3 নম্বর সেন্টেন্স কি বলছে যে হি হ্যাজ এ মিলিয়ন রুপিস। এই সেন্টেন্সটা কারেক্ট না ইনকারেক্ট? এই সেন্টেন্সটা কিন্তু কারেক্ট রয়েছে। তার কারণ মিলিয়ন মানে 1 মিলিয়ন মানে 10 লক্ষ। তো মিলিয়ন এই ওয়ার্ডটার পূর্বে দেখুন ইনডিফিনিট আর্টিকেল এ কে ব্যবহার করেছে। তো তাহলে রুল অনুযায়ী ঠিক রয়েছে, এটা কারেক্ট সেন্টেন্স, এটার মধ্যে কোনো এরর নেই। এবারে আমরা দেখে নেব যে আর্টিকেলের 4 নম্বর রুল কি বলছে। 4 নম্বর রুল বলছে যে ইন সার্টেন এক্সপ্রেশন অফ কোয়ান্টিটি উইথ সার্টেন নাম্বারস, মানে কখনো কখনো আমরা পরিমাণ বোঝানোর একক হিসাবে কিছু ওয়ার্ডকে ব্যবহার করে থাকি উইথ সার্টেন নাম্বার, মানে নির্দিষ্ট সংখ্যার সাথে, অ্যান্ড এক্সপ্রেশনস অফ, এবং আর কোন কোন ক্ষেত্রে না, প্রাইস রেট মানে দ্রব্যমূল্য, রেশিও মানে হচ্ছে অনুপাত, স্পিড মানে হচ্ছে গতিবেগ। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা উই ইউজ এ অর অ্যান, ইনডেফিনিট আর্টিকেল এ বা অ্যানকে ব্যবহার করি। তো কীভাবে আমরা এগুলোকে ব্যবহার করি, তো সেটা আমরা কতগুলো সেন্টেন্স এক্সাম্পল দেখলে আমরা সহজেই বুঝতে পেরে যাব। তো প্রথম এক্সাম্পল কি বলছে যে আই হ্যাভ এ হাফ কেজি রাইস। তো এই সেন্টেন্সটা ইনকারেক্ট সেন্টেন্স। কেন ইনকারেক্ট সেন্টেন্স? তো আগে দেখব এই বাক্যে পরিমাণ বোঝানোর ইউনিট হিসাবে কোন শব্দটা রয়েছে না, কেজি। আর পরিমাণ মানে কেজিটা কত, মানে কত কেজি সেটা বোঝানোর জন্য কোন শব্দটাকে ব্যবহার করেছে না, হাফ। তো তাহলে হাফ কেজি এইটা বলে আমরা চালের পরিমাণটাকে বোঝাচ্ছি। তো এক্ষেত্রে নিয়ম হচ্ছে আমরা ইনডেফিনিট আর্টিকেলকে এই হাফ আর কেজি এই দুয়ের ঠিক মাঝখানে রাখব। তো যেটা এখানে কিন্তু রয়েছে হাফের আগে রয়েছে এ হাফ কেজি রয়েছে, যেটাকে আমাকে করতে হবে হাফ এ কেজি। তাহলে কারেক্ট সেন্টেন্স কি হবে না, আই হ্যাভ হাফ এ কেজি রাইস। এবার কখনো কখনো আমরা কত কেজি বা কত লিটার এটা কিন্তু আমরা একটা শব্দ দিয়ে বোঝাতে পারি না সবসময়। হাফ মানে 500 গ্রাম বোঝায়, বা লিটারের ক্ষেত্রে হাফ মানে 500 ml বোঝাচ্ছে। তো এরকমভাবে কিন্তু সব ক্ষেত্রে আমরা এই একটা ওয়ার্ড দিয়ে কত কেজি বা কত লিটার সেটাকে কিন্তু আমরা বোঝাতে পারি না, একের বেশি শব্দ ব্যবহার করে থাকি। মানে যদি বলা হয় দেড় কেজি, তখন কি করব না 1.5 কেজি। যদি বলে 2.5 কেজি, 2.5। তো তাহলে একের বেশি শব্দকে ব্যবহার করতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা ইনডেফিনিট আর্টিকেলকে কোন জায়গায় রাখবো, দ্বিতীয় সেন্টেন্সটা দেখলে আমরা সেটা বুঝতে পেরে যাব। দ্বিতীয় সেন্টেন্স বলছে যে আই হ্যাভ 1.5 কেজি রাইস। তো এই সেন্টেন্সটা ইনকারেক্ট সেন্টেন্স। এই সেন্টেন্সেও ইউনিট বোঝাতে কেজিকে ব্যবহার করা হয়েছে। কত কেজি সেটাকে বোঝানোর জন্য কি ব্যবহার করা হয়েছে না 1.5। তো তাহলে 1.5 কেজি এটাকে বোঝানোর জন্য আমাকে 1.5 ব্যবহার করতে হয়েছে। শুধু হাফ লিখলে কিন্তু 500 গ্রাম বোঝাতো, যেহেতু 1.5 কেজি বলছি তাহলে আমাকে 1.5 লিখতে হয়েছে। তো এই ক্ষেত্রে কি করব আমরা, এই ক্ষেত্রে 1.5 এই যে দুটো ওয়ার্ড রয়েছে, এই দুটো ওয়ার্ডের মাঝখানে আমাকে ইনডেফিনিট আর্টিকেলকে রাখতে হবে। এক্ষেত্রে কিন্তু আমি যদি লিখি যে আই হ্যাভ 1.5 এ কেজি রাইস, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তাহলে কারেক্ট সেন্টেন্স কি হবে না, কারেক্ট সেন্টেন্স হবে যে আই হ্যাভ 1.5 কেজি রাইস। 3 নম্বর সেন্টেন্স কি বলছে যে হি নিডস 2.5 কিলোজ সুগার। এই ক্ষেত্রে দেখো সেন্টেন্সটা কিন্তু কোনো ভুল নেই। কেন ভুল নেই, এক্ষেত্রে ইউনিট হিসাবে বোঝানোর জন্য কোনটাকে ব্যবহার করেছে, মানে পরিমাণ বোঝানোর ইউনিট হিসাবে কোনটাকে ব্যবহার করেছে না কিলোজকে ব্যবহার করেছে। আর কত কিলো সেটাকে বোঝানোর জন্য কি ব্যবহার করেছে
না 2.5। তো তাহলে 2.5 দিয়ে আমরা বুঝিয়ে দিলাম যে এটা কত কিলো, মানে 2.5 কিলো। তো এক্ষেত্রে আমরা ইনডেফিনিট আর্টিকেলকে কোন জায়গায় বসাবো, না 2 আর হাফের ঠিক মাঝখানে। তো দেখুন এখানে কিন্তু সেটাই রয়েছে, 2.5। তাহলে এটা কারেক্ট সেন্টেন্স, এটার মধ্যে কোনো এরর নেই। তো এবার একটা গুরুত্বপূর্ণ নোট যেটা তোমাদের অবশ্যই জেনে রাখা দরকার। উই ক্যান ইউজ এ অর অ্যান ইন দ্য প্লেস অফ এভরি অর পার। মানে আমরা এভরি বা পারকে কীরকমভাবে ব্যবহার করি, না প্রতি মাসে, এভরি মান্থ, বা পার মান্থ, পার কেজি, এরকমভাবে আমরা এভরি এবং পারকে ব্যবহার করে থাকি। কিন্তু আমি যদি এভরি বা পারের পরিবর্তে ইনডেফিনিট আর্টিকেল এ বা অ্যানকে ব্যবহার করি, সেটাও কিন্তু কারেক্ট হবে। এভরি বা পারটাও যেমন কারেক্ট, এ বা অ্যান লিখলেও কারেক্ট হবে। কীরকম, প্রথম সেন্টেন্স, হি আর্নস 15,000 এভরি মান্থ, কারেক্ট। আবার যদি বলি হি আর্নস 15,000 এ মান্থ, এটাও কারেক্ট। আবার যদি বলি দ্য রেট অফ সুগার ইজ 50 কেজি, এটাও যেমন কারেক্ট। আবার দ্য রেট অফ সুগার ইজ 50 এ কেজি, এটাও কারেক্ট। মানে এভরি পার এটাও যেমন কারেক্ট, এ বা অ্যান ওটাও কারেক্ট, দুটো কোনোটাই ভুল নয়। তো এবারে আমরা দেখে নেব যে আর্টিকেলের 5 নম্বর রুল কি বলছে। আর্টিকেলের 5 নম্বর রুল বলছে যে when a verb is used as a noun then we use a or an before them। যখন আমরা কোনো ভার্বকে ভার্বের মতন করে ইউজ না করে নাউনের মতন করে ইউজ করি, তখন তার আগে ইনডেফিনিট আর্টিকেল এ বা অ্যানকে ব্যবহার করব। যেমন একটা সাধারণ সেন্টেন্স যদি বলি যে আই ড্রিঙ্ক ওয়াটার, মানে আমি জল পান করি, তাই ড্রিঙ্ক মানে পান করা, একটা কাজ করা বোঝাচ্ছে। তো তাহলে ওই বাক্যের ভার্ব হচ্ছে ড্রিঙ্ক। কিন্তু যদি সেন্টেন্সটা এরকম থাকে, যেরকমটা এখানে এক্সাম্পল নাম্বার 1-এ রয়েছে, যে আই ওয়ান্ট টু হ্যাভ এ ড্রিঙ্ক, মানে আমার 1 গ্লাস পানীয় দরকার। তো এক্ষেত্রে ড্রিঙ্ক বলতে কিন্তু পান করা বোঝাচ্ছে না, এক্ষেত্রে ড্রিঙ্ক বলতে কোনো একটা পানীয়ের কথা বলা হচ্ছে, মানে সেটা জল হতে পারে বা অন্য কিছু হতে পারে। তো পানীয় বলতে সেটা তো ভার্ব নয়, তো তাহলে সেটা কি হয়ে গেল, নাউন হয়ে গেল। তাহলে এই সেন্টেন্সে ভার্ব হিসেবে কোনটাকে ব্যবহার করা হয়েছে, না ওয়ান্টকে ব্যবহার করা হয়েছে। তো ড্রিঙ্ক যেহেতু এখানে নাউন হিসেবে বোঝাচ্ছে, তো তাহলে ড্রিঙ্কের পূর্বে আমরা ইনডেফিনিট আর্টিকেল একে ব্যবহার করব, যেটা দেখুন ড্রিঙ্কের পূর্বে এ রয়েছে। তো ওই জন্য সেন্টেন্সটা কারেক্ট সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্স কি বলছে, যে মোহিত গোস ফর ওয়াক ডেলি, মোহিত প্রত্যেক দিন হাঁটাহাঁটির জন্য যায়। তো এই সেন্টেন্সটা ইনকারেক্ট সেন্টেন্স। কেন ইনকারেক্ট সেন্টেন্স, দেখুন ওয়াক কথাটার অর্থ হচ্ছে হাঁটাহাঁটি করা। যদি এটা এরকম সেন্টেন্সটা হতো যে মোহিত ওয়াকস ডেলি, মানে মোহিত প্রত্যেক দিন হাঁটাহাঁটি করে, সেই ক্ষেত্রে ওয়াকসের দ্বারা আমরা কাজ করা বোঝাচ্ছে, হাঁটাহাঁটি করা, তো সেটাকে আমরা ভার্ব বলি। কিন্তু এক্ষেত্রে কিন্তু ওয়াকটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়নি। এখানে বলছে মোহিত গোস, মোহিত যায় কিসের জন্যে, না হাঁটাহাঁটির জন্যে। কোন কাজের জন্য, মানে এখানে একটা কাজের নামকে বোঝাচ্ছে, কাজ গড়া বোঝাচ্ছে না। আর একটা চেনার উপায় হচ্ছে যে এটা ভার্ব নাকি নাউন, এটা চেনার আর একটা উপায় যে দেখুন ওয়াকের পূর্বে কি রয়েছে, ফর, যেটা একটা প্রিপোজিশন। প্রিপোজিশন কোথায় বসে, না প্রিপোজিশন নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে। তো ভার্ব যদি হতো ওয়াকটা, তাহলে কখনোই কিন্তু ওয়াকের পূর্বে ফর বসতো না। তো যেহেতু ওয়াকটা একটা নাউন, তাই নাউনের পূর্বে আমরা প্রিপোজিশনকে ব্যবহার করি। তো ওয়াকটা হচ্ছে এখানে নাউন। তো তাহলে আমাকে ওয়াকটাকে আমরা সাধারণত ভার্ব হিসাবে ব্যবহার করলেও এখানে আমরা নাউন হিসাবে ব্যবহার করেছি। তো ওয়াকের পূর্বে আমরা ইনডেফিনিট আর্টিকেল একে ব্যবহার করব। তাহলে কারেক্ট সেন্টেন্সটা কি হবে, না মোহিত গোস ফর এ ওয়াক ডেলি। এবারে আমরা দেখে নেব আর্টিকেলের 6 নম্বর রুল কি বলছে। 6 নম্বর রুল বলছে যে উই ডোন্ট ইউজ আর্টিকেল বিফোর এ প্রপার নাউন, মানে আমরা প্রপার নাউনের আগে আর্টিকেলকে ব্যবহার করি না। বাট হোয়েন ইউ টেল অ্যাবাউট অ্যান আননোন পারসন, যখন তুমি কোনো অজানা ব্যক্তির ব্যাপারে বলবে, ইউ ক্যান ইউজ এ অর অ্যান বিফোর দেম, তুমি তার আগে ইনডেফিনিট আর্টিকেল
এ বা অ্যানকে ব্যবহার করতে পারো। তো যেমন যদি বলি রোহন নামে কোনো একজন ব্যক্তি তোমার কাছে এসছে এবং তোমার বাবাকে ডেকে দেওয়ার কথা বলছে। তো তুমি যদি সেই ব্যক্তিটার ব্যাপারে পরিচিত হও, তাকে যদি খুব ভালোভাবে জানো, তো তাহলে কি বলবে যে রোহন ঘোষ তোমার সাথে দেখা করতে এসছে। এবার যদি ওই ব্যক্তিটা সম্বন্ধে তুমি না জানো, তাহলে কিভাবে বলবে যে কে একজন রোহন তোমার সাথে দেখা করতে এসছে। সেক্ষেত্রে আমি যেহেতু তাকে চিনি না বা জানি না, তো আমি এইরকমভাবেই বলবো যে কে একজন রোহন তোমার সাথে দেখা করতে এসছে। তো যেহেতু আমি এইভাবে বলছি অজ্ঞাত পরিচয় বলে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি ওই প্রপার নাউন রোহনের পূর্বে ইনডেফিনিট আর্টিকেল এ বা অ্যানকে ব্যবহার করতেই পারি। দুটো এক্সাম্পল দেখে নিই, তাহলে বুঝতে পারবো। প্রথম এক্সাম্পল বলছে যে এ রোহিত ইজ ওয়েটিং ফর ইউ। সেন্টেন্সটা কারেক্ট। কেন কারেক্ট না, আমি কোন একজনকে বলছি, মানে আমি তোমাকেই বলছি ধরো যে কে একজন রোহিত তোমার জন্য অপেক্ষা করছে, মানে আমি সেই ব্যক্তির ব্যাপারে জানি না, সেই ব্যক্তিটাকে আমি চিনি না, সেই জন্য আমি এরকমভাবে বলছি যে কে একজন রোহিত তোমার সাথে দেখা করছে। তো ঠিক এই ক্ষেত্রে আমরা রোহিত প্রপার নাউন হওয়া সত্ত্বেও এর পূর্বে ইনডেফিনিট আর্টিকেল একে ব্যবহার করেছি। আর একটা এক্সাম্পল, এ মিস্টার শর্মা হ্যাজ কাম টু মিট ইউ। মানে তুমি তোমার বাড়ির লোককে, তোমার বাবাকে হয়তো বলছো যে কে একজন মিস্টার শর্মা এসছে তোমার সাথে দেখা করতে। কেন এরকমভাবে বলছো না, সেই ব্যক্তির সম্বন্ধে তুমি কিছু জানো না, তার নাম পরিচয় তুমি জানো না, অজ্ঞাত ব্যক্তি তোমার কাছে। তো সেই ক্ষেত্রে অজ্ঞাত ব্যক্তি যেহেতু, আমরা স্বাভাবিকভাবেই এরকমভাবেই বলবো যে কে একজন মিস্টার শর্মা তোমার সঙ্গে দেখা করতে এসছে। এই জন্যে মিস্টার শর্মার আগে আমরা এখানে ইনডেফিনিট আর্টিকেল একে ব্যবহার করলাম।